অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে নবম লেকচার। আজকে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সংজ্ঞা, এসকিউএল এর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বর্ণনা, আরডিএমএস এর অ্যাসারশন বর্ণনা, ট্রিগারের সংজ্ঞা ও আরডিএমএস এর ট্রিগারের প্রয়োজনীয়তা, আরডিএমএস এর সিকিউরিটি এর সংজ্ঞা, ডাটাবেজ এর প্রোটেকশন বর্ণনা। আশা করি উপরোক্ত টপিকগুলোর উপরে এই লেকচার শেষে তোমাদের ধারণা স্পষ্ট হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্রথমেই ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, এটির মানে হলো শুদ্ধতার বাধ্যবাধকতা, অর্থাৎ ডাটাবেজে যে ডাটা জমা হবে সেই ডাটার শুদ্ধতা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য যে বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয় সেটি হলো ডাটাবেজ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো কতগুলো নিয়মের সমষ্টি যা তথ্যের মান বজায় রাখতে ব্যবহৃত হয়। এটি দ্বারা নিশ্চিত করা হয় যে ডাটা সন্নিবেশ মানে হলো ইনসারশন, আপডেট ও অন্যান্য প্রক্রিয়া এমনভাবে নির্বাহ করা হয়েছে যে এতে ডাটা ইন্টিগ্রিটি ক্ষতিগ্রস্ত হয় না, অর্থাৎ ডাটার বিশুদ্ধতার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয় নাই। এটি মূলত একটি টেবিলের ডাটার জন্য নিয়ম নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়, অর্থাৎ টেবিলের ডাটাগুলার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম বা রুল অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়। কোনো টেবিলে যেতে পারে এমন ডাটাকে সীমাবদ্ধ করতে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ব্যবহার করা হয়। এটি টেবিলে থাকা ডাটা নির্ভুলতা, অর্থাৎ এটি টেবিলের থাকা ডাটার নির্ভুলতা, বৈধতা মানে ভ্যালিডিটি, পরিপূর্ণতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। কনস্ট্রেন্ট যদি কোনো কারণে লঙ্ঘন হয় তাহলে ডাটাবেজ অপারেশনটি বাতিল হয়ে যায়, অর্থাৎ ইনসার্ট, ডিলেট অথবা আপডেট অপারেশন যদি কোনো কারণে কনস্ট্রেন্টগুলো নিশ্চিত করা না হয় বা লঙ্ঘন করা হয় তাহলে সেই অপারেশনগুলো বাতিল হয়ে যায়। যখন ডিবিএ মানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা এন্ড ইউজার কোনো ডাটাবেজ স্কিমা সংজ্ঞায়িত করে তখন তিনি সেই আইসি অর্থাৎ ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো নির্দিষ্ট করে যা অবশ্যই ডাটাবেজে সকল ইনস্ট্যান্সে থাকা উচিত। অর্থাৎ একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা এন্ড ইউজার যখন একটি ডাটাবেজ ক্রিয়েট করে এবং ডাটাবেজে টেবিলগুলো ক্রিয়েট করে বা তৈরি করে তখনই এই কনস্ট্যান্টগুলো দিয়ে দিতে হয়, এবং এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো তখনই সেট আপ করে দিয়ে দেয়। এটা এখানে বলা হয়েছে। কনস্ট্যান্ট কলাম স্তর অথবা টেবিল স্তরে হতে পারে, অর্থাৎ কনস্ট্যান্টগুলো আমি কলাম স্তরে অথবা টেবিল স্তরে দু জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবো। কলাম স্তরের কনস্ট্যান্টগুলি একটি কলামে প্রয়োগ করা হয় এবং টেবিল স্তরের কনস্ট্যান্টগুলো টেবিলের জন্য প্রযোজ্য। নিম্নলিখিত কনস্ট্যান্টগুলো সাধারণত এসকিউএল এ ব্যবহার করা হয়, যেমন নট নাল। এটি নিশ্চিত করে যে একটি কলামে নাল ভ্যালু থাকতে পারবে না, অর্থাৎ কোনো একটা কলামের নির্দিষ্ট কলামের মান নাল থাকতে পারবে না। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে ইনস্ট্রাক্টর টেবিলে ইনস্ট্রাক্টরের নাম কখনো নাল থাকতে পারবে না, ইনস্ট্রাক্টর আইডি কখনো নাল থাকতে পারবে না। ইউনিক, এটি নিশ্চিত করে যে একটি কলামের সকল মান ভিন্ন, অর্থাৎ কোনো একটা টেবিলের যে মানগুলা দেওয়া হবে বা যে মানগুলা থাকবে সেই মানগুলা একটির সাথে আরেকটা কখনো এক হবে না। যেমন আইডি নাম্বার, কারোর সাথে কারো আইডি নাম্বার মেলে না। প্রাইমারি কি, নট নাল ও ইউনিক এর সমন্বয়ে একটি টেবিলের প্রত্যেকটি সারিকে শনাক্ত করে থাকে। অর্থাৎ প্রাইমারি কি হলো সেই
অ্যাট্রিবিউটগুলো, যেই অ্যাট্রিবিউটগুলো নট নাল এবং ইউনিক। ফরেন কি এককভাবে অন্য টেবিলের সারিগুলোকে শনাক্ত করে থাকে। ফরেন কি হলো এমন একটা কি যেই কিটা অন্য একটি টেবিলের প্রাইমারি কি। অতএব এটি কি করে থাকে, অন্য টেবিলের একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় এবং ওইটা ব্যবহার করে যদি কোনো ভ্যালুকে বা মানকে বা কোনো রোকে এককভাবে শনাক্ত করা হয় তাহলে সেই কিটাকে ফরেন কি বলা হয়। চেক এটি নিশ্চিত করে যে কলামের সকল মান একটি নির্দিষ্ট শর্ত পূরণ করেছে। এটি একটি বাধ্যবাধকতা যেটার মাধ্যমে একটা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ডাটাগুলা ইনসার্ট হয়। ডিফল্ট যখন কোনো মান নির্দিষ্ট করা থাকে না তখন ডিফল্ট মানটি সেট হয়। অর্থাৎ টেবিল তৈরির সময় যদি এরকমভাবে কোনো একটা টেবিলের কলামে ডিফল্ট ভ্যালুটি সেট করে দেওয়া হয় তাহলে ওই টেবিলের ওই কলামে যদি কোনো মান ইনসার্ট করা না হয় তবে একটা ডিফল্ট মান ওখানে সেট হয়ে যায়। ইন্ডেক্স খুব দ্রুত ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করতে ইন্ডেক্স ব্যবহার করা হয়। এই হলো ব্যবহৃত এসকিউএলে ব্যবহৃত বিভিন্ন কনস্ট্যান্ট। এখানে একটি চিত্র দেখানো হয়েছে যেখানে যখন একটি টেবিল তৈরি করা হয় টেবিলের নাম দেওয়া হয়, তারপরে সেটার প্রত্যেকটা টেবিলের যে নাম যে অর্থাৎ কলামের যে নামগুলো দেওয়া হয় সেগুলো কোন ধরনের ডাটা সেটা উল্লেখ করে দিতে হয়। যেমন এই টাইপ দিয়ে, যেমন এটা ক্যারেক্টার টাইপ, এটা ক্যারেক্টার টাইপ, এটা এরকমভাবে। তারপরে লেংথ, এখানে লেংথ দিয়ে দিতে হয় অর্থাৎ এটার দৈর্ঘ্য কত হবে সেটা দিয়ে দিতে হয়। এই যে এখানে ডিফল্টের কথা বলা হয়েছিল, এই যে ডিফল্ট অ্যাজ ডিফাইন্ড যেভাবে ডিফাইন করা হবে, আর এন দিয়ে দিলে সেটা ডিফাইন করা না থাকলে এন হয়ে যাবে। তারপরে এইখানে কোলাবোরেশন দেওয়া হয়েছে, যেমন এই যে UTF-8 অর্থাৎ ইউনিভার্সাল ট্রু ফন্ট 8 বা অন্য আরও অনেক ধরনের কোলাবোরেশন রয়েছে। এটা হলো সবচেয়ে কমন UTF-8 জেনারেল CI। তারপরে এইখানে আরেকটা লক্ষণীয় বিষয় নাল, এটা টিক দেওয়া থাকলে এখানে এই ফিল্ডে নাল ভ্যালুগুলা নেবে, অ্যাকসেপ্ট করবে। AI মানে হলো অটো ইনক্রিমেন্ট, এখানে এটা টিক দেওয়া থাকলে অটোমেটিক্যালি ওই ফিল্ডগুলা ইনক্রিমেন্ট হতে থাকবে। এটা মূলত আইডি, একটা টেবিলের আইডিতে এইটা টিক দিয়ে দেওয়া হয়, বিশেষ করে প্রাইমারি কি হিসেবে যে ফিল্ডটাকে সেট করা হয় সেখানেই সাধারণত এটা দিয়ে দেওয়া হয়। তো এইভাবে একটা টেবিল তৈরি করার সময় বিভিন্ন বাধ্যবাধকতা যেগুলো উপরে এখানে লিস্টে দেখানো হচ্ছে এই যে এইগুলা সেট করে দেওয়া হয়। এইগুলাই হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যেগুলো সেট করা থাকলে যেই ফিল্ডে যেই ডাটা প্রবেশ করার কথা, যেভাবে প্রবেশ করার কথা, তার দৈর্ঘ্য যত হওয়ার কথা সেভাবে সেটা প্রবেশ হয়। তো এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে এখানে ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট দিয়ে টেবিল কিভাবে তৈরি হয় এবং তার সাথে কনস্ট্যান্টগুলো কিভাবে দিয়ে দেওয়া হয় সেগুলো দেখানো হয়েছে। যেমন ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, কলাম 1 কলামের নাম, তারপরে কলামের ডাটা টাইপ, তারপরে কনস্ট্যান্ট অর্থাৎ যদি নট নাল হয় না, নট নাল, ডিফল্ট হলে ডিফল্ট, এভাবে আমরা সেট আপ করে দিতে পারি। এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যেমন এখানে পাশে একটা টেবিল দেখা যাচ্ছে, এইটাকে যদি এভাবে যে ক্রিয়েট টেবিল নেম পার্সন নামে একটা টেবিল তৈরি করা হবে যার আইডিটা হবে নট নাল, কখনো নাল হইতে পারবে না। তারপর লাস্ট নেম, এটা ভেরিয়েবল ক্যারেক্টার, এটা কখনো নাল হইতে পারবে না। ফার্স্ট নেম নাল হইতে পারবে না, কিন্তু এজের বেলায় কিছুই বলা নেই, তার মানে এজ নাল হইতেও পারে নাও হইতে পারে। এটা এখানে দেখানো হয়েছে যে এই একটা ফিল্ড নাল রয়ে গেছে। আমরা এরকম হইতে পারে যে একজন ইউজারের নাম আমরা মানে তার বয়সের যে ডাটাটা সেটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে সেটা ডাটা ইন্টিগ্রিটি লঙ্ঘন করবে না। কিন্তু যদি
এই নামগুলো না থাকে অথবা আইডিগুলো না থাকে তাহলে সেটা ডাটা ইন্টিগ্রিটি লঙ্ঘন হবে এবং সেটা ইনসার্ট হবে না। ইনসার্ট হলেও সেটা কনসিস্টেন্ট হবে না। তারপর আসি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের আরও কিছু আলোচনা। একটি ডাটাবেস টেবিলের প্রতিটি অ্যাট্রিবিউটের সম্ভাব্য মানগুলো অবশ্যই একটি নির্দিষ্ট ডোমেনের হয়ে থাকে, যা একটু আগে দেখলাম যে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ, ডেট, টাইম টাইপ ইত্যাদি। একটি অ্যাট্রিবিউটকে কোনো নির্দিষ্ট ডোমেন হিসাবে ঘোষণা করা হলে এটি যে মান গ্রহণ করে ডোমেনটি তার উপর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে থাকে, যাকে ডোমেন কনস্ট্যান্ট বলে। অর্থাৎ যখন আমরা এইভাবে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ এবং তার লেন্থ দিয়ে দিব, তখন কিন্তু আমাকে ওই ডাটাগুলাই ইনসার্ট করতে হবে এবং ওই ডাটার বাইরে আমি কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না। এই যে বাধ্যবাধকতা তৈরি হয়ে গেল, এটাকেই বলা হয় ডোমেইন কনস্ট্রেন্ট। এটি হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের সবচেয়ে প্রাথমিক ফর্ম, অর্থাৎ সবচেয়ে প্রাথমিক যে কনস্ট্যান্টটা আমরা যখন এখানে একটা টেবিলে মানে এখানে আমরা যখন এখানে একটা যখন আমরা টেবিল তৈরি করলাম তখন দেখলাম প্রথমেই আমাদের এটা দিয়ে দিতে হয় ডোমেইন কোন, মানে অর্থাৎ ডাটাটা কি টাইপের হবে সেটা প্রথমেই দিয়ে দিতে হয়, সেটা এখানে বলা হয়েছে। তো যখন কোনো নতুন ডেটা আইটেম ডাটাবেজে প্রবেশ করা হয় তখন এইগুলি সিস্টেম দ্বারা সহজেই পরীক্ষা করা হয়। অর্থাৎ এটা যখন আমরা ডাটাবেজ তৈরি করব তখনই আমরা এগুলা দিয়ে দিব এবং এটা যখন একটা ডাটা ইনসার্ট করা হবে তখন অটোমেটিকভাবে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা পরীক্ষা করে সহজেই পরীক্ষা করে দেখতে পারবে এবং দেখবে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট নিশ্চিত করে যে অনুমোদিত ব্যবহারকারীদের দ্বারা ডাটাবেজে পরিবর্তন ঘটেছে, ফলে ডাটা কনসিস্টেন্সি এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। ডাটা কনসিস্টেন্সি বলতে আমরা জানি যে ডাটা সামঞ্জস্যতা বা ডাটার ভ্যালিডেশন। তো যদি কোনো অনুমোদিত বা অথরাইজড ইউজার দ্বারা ডাটাবেজে ডাটা ইনসার্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে ডাটার যে বিশুদ্ধতা বা বিশুদ্ধতায় সমস্যা তৈরি হয় না। সুতরাং ইন্টিগ্রিটি ডাটাবেজের দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে রক্ষা করে থাকে। অর্থাৎ ডাটার বিশুদ্ধতা ডাটাকে ডাটাবেজের দুর্ঘটনাজনিত বা অ্যাক্সিডেন্টাল ক্ষতি থেকে রক্ষা করে থাকে। তারপরে আসি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা হলো দুইটি টেবিলের মধ্যে প্রথম টেবিলের কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি যদি দ্বিতীয় টেবিলের অ্যাট্রিবিউট হয় তবে উক্ত অ্যাট্রিবিউটকে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। নিচে দুইটি টেবিলের মাধ্যমে তা দেখানো হলো। এখানে এই যে এটা হলো ফরেন কি, অর্থাৎ এটা হলো প্রথম টেবিল আর এটা যদি হয় দ্বিতীয় টেবিল, তাহলে এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে যদি থাকে, সেই কি ফিল্ডটা যদি এখানে থাকে, অ্যাট্রিবিউটটা থাকে, তাহলে সেটা হবে ফরেন কি। এবং এখানে বলা হয়েছে যে দ্বিতীয় টেবিলের ফরেন কি অ্যাট্রিবিউটের সকল মান প্রথম টেবিলের প্রাইমারি কি অ্যাট্রিবিউটের মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এই শর্তটিকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। অর্থাৎ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হলো এটাই যে এইখানে যে মানগুলো রয়েছে অবশ্যই এই টেবিলের মধ্যে এই মানগুলা, এই ফরেন কি এর এই মানগুলা এই প্রাইমারি কির মধ্যে অবশ্যই থাকতে হবে। এই যে প্রত্যেকটা মানই কিন্তু এখানে রয়েছে, এটাকেই বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এবং এখানে পূর্বেও এই ফিগারটি আলোচনা হয়েছে যে এইখানে এই টেবিলটাকে বলা হয় রেফারেন্সিং রিলেশন বা টেবিল, আর এই টেবিলটাকে বলা হয় রেফারেন্স টেবিল। আরেকটা জিনিস যে এইখানে এই মানটা কিন্তু এখানে নাই, আবার অনেক মানই রয়েছে যেটা এই ফরেন কিতে নাই। এতে করে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কোনো শর্ত লঙ্ঘন হয় না, যা এখানে আলোচনা হয়েছে যে প্রথম টেবিলে যদি কোনো সংশোধন করা হয় তবে ডাটা সামঞ্জস্যতা বা কনসিস্টেন্ট রাখার জন্য দ্বিতীয় টেবিলে অবশ্যই চেক করে সংশোধন করতে হয়। কোনো
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যদি এই ধরনের চেক করার দরকার হয় তবে উভয় টেবিলের সাথে জড়িত একটি আইসি অবশ্যই নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ এই ধরনের যে একটা টেবিলে একটা পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে দ্বিতীয় টেবিলটাতেও সেই পরিবর্তনটা হওয়া উচিত এবং সেইটা নিশ্চিত করার জন্য একটা চেক সিস্টেম যুক্ত করতে হয়। উভয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে একটি চেক যুক্ত করে দেওয়া হয় যেটাকে বলা হয় আইসি। আইসি মানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যুক্ত করে দেওয়া হয় যেটাকেই বলা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এনরোল টেবিলে এসআই ফিল্ডটি ফরেন কি, অর্থাৎ একটু আগে যে আমরা টেবিলটা দেখলাম সেই টেবিলের এসআই ফিল্ডটি কি ফরেন কি, যা স্টুডেন্ট টেবিলকে রেফার করে প্রাইমারি কি হিসাবে। এবং এটি নিচের চিত্রে দেখানো হয়েছে। এমন কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের নাম এনরোল টেবিলে নেই, যেমন এই আইডির নামটা এনরোল টেবিলে নাই, এতে করে আইসি মানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট লঙ্ঘিত হয় নাই। যেমন এইটা এইখানে রয়েছে কিন্তু এখানে নাই, এতে করে আইসি বা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট লঙ্ঘিত হয় নাই। যাই হোক, এনরোল টেবিলের রোকে প্রদর্শিত প্রতিটি এসআইডি ভ্যালু স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি কলামে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ এই টেবিলে যে রোগুলো রয়েছে প্রত্যেকটা, অর্থাৎ এসআই যে মানগুলো রয়েছে সেই মানগুলো অবশ্যই স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমরা যদি ইউয়ান মানে এনরোল টেবিলে টাপল, যেমন এখানে একটা টাপল দেখানো হয়েছে, এটা আইডি, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, ইনসার্ট করার চেষ্টা করি, তাহলে আইসি লঙ্ঘন হবে, অর্থাৎ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট লঙ্ঘন হবে। কারণ এই আইডিটি স্টুডেন্ট টেবিলে মানে S1-এ নাই। যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা এখানে একটা আইডি দেখানো হয়েছিল যেটা 55555, এই ধরনের কোনো আইডি এখানে নাই। অতএব আমরা যদি এখানে এটা ইনসার্ট করতে চাই তাহলে সেটা আইসি লঙ্ঘন হবে, কারণ যেহেতু এটা এখানে নাই। আমরা এখানে সেইগুলো ইনসার্ট করতে পারবো যেগুলো এখানে রয়েছে। তারপরে আরেকটা শর্ত যে এইভাবে যদি S1 থেকে এই টাপলটা অর্থাৎ এই রোটা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু এটা এই মানটা এনরোল টেবিলে রয়েছে, অতএব এটাও মুছে ফেলা যাবে না, কারণ এখানে মুছতে চাইলে ওইখানেও সেটাকে মুছতে হবে। অর্থাৎ এই যে এখানে আমরা যদি এরকম কোনো একটা মানকে ডিলিট করতে চাই, যেটা এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, এইখান থেকে যদি ডিলিট করে দিতে চাই, তাহলে শুধু এখান থেকে ডিলিট করলে সেটা হবে না, এখান থেকে শুধু ডিলিট করলে এটা আইসি লঙ্ঘন হবে, অর্থাৎ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট লঙ্ঘন হবে। তো এই হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। অর্থাৎ এইখানে যে বাধ্যবাধকতাগুলা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে যে কোনটা লঙ্ঘন হবে কোনটা লঙ্ঘন হবে না, যে জিনিসগুলা লঙ্ঘন হবে বলা হচ্ছে বা যে জিনিসগুলো লঙ্ঘন হবে না, এই নিয়মগুলাই হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। তারপরে আসি অ্যাসারশন একটি স্টেটমেন্ট যা নিশ্চিত করে যে একটি নির্দিষ্ট শর্ত সর্বদা ডাটাবেজে উপস্থিত থাকবে। অর্থাৎ ডাটাবেজে যখনই ডাটা ইনসার্ট হবে বা ডিলিট হবে, আপডেট হবে, তখনই একটা নির্দিষ্ট শর্ত আরোপ করে দেওয়া হবে, সেই শর্ত পূরণ সাপেক্ষে ওই কাজগুলা সম্পন্ন হবে। অ্যাসারশন কলাম এবং টেবিলের কনস্ট্যান্টের মতো, তবে এইগুলো টেবিলের সংজ্ঞা থেকে পৃথকভাবে নির্দিষ্ট করা হয়। অর্থাৎ অ্যাসারশন আমরা দেখেছি কনস্ট্যান্ট আমরা টেবিল ক্রিয়েট করার সময় বা আপডেট করার সময় বা ডিলিট করার সময় সেট করে দেই, কিন্তু এইখানে এই কনস্ট্যান্ট অ্যাসারশনের মাধ্যমে যে কনস্ট্যান্ট বা বাধ্যবাধকতা বা যে শর্ত আরোপ করা হয় সেটা টেবিলের সংজ্ঞার সাথে বা টেবিল যখন ক্রিয়েট করা হয় তখন এটা আলাদাভাবে দিতে হয়। অর্থাৎ টেবিল ক্রিয়েটের সময় ওই কোডগুলোর সাথে এটা দেওয়া যায় না, এটা আলাদাভাবে দিয়ে দিতে হয়। অ্যাসারশন কেবলমাত্র টেবিলের ক্ষেত্রে আপডেট বা ইনসারশন
ক্রিয়াকলাপ নির্বাহ করার হলে তা পরীক্ষা করে থাকে। অর্থাৎ অর্থাৎ সাধারণ কনস্ট্যান্টগুলো আমরা কি করি, টেবিলের কলামে অথবা টেবিলে প্রয়োগ করি। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাসারশন কেবলমাত্র টেবিলের ক্ষেত্রে প্রয়োগ হবে, এটা কলামে প্রয়োগ হবে না। এবং আপডেট ইনসারশন ক্রিয়াকলাপ নির্বাহ করার সময় সেটা পরীক্ষা করা হবে। অর্থাৎ এই শর্তটা তখনই পরীক্ষা করা হবে, অ্যাসারশনের শর্তটা, যখন একটা ইনসারশন বা একটা আপডেট কার্য সম্পন্ন হবে। অ্যাসারশন মূলত একটি প্রেডিকেট যা শর্ত প্রকাশ করে। অর্থাৎ অ্যাসারশন একটা প্রেডিকেট বা শর্ত যা শর্ত প্রকাশ করে এবং যা দ্বারা ডাটাবেসটিকে সর্বদা সন্তুষ্ট করতে হয়। ডোমেন কনস্ট্যান্ট, ফাংশনাল ডিপেন্ডেন্সি ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অ্যাসারশনের বিশেষ ফর্ম। অর্থাৎ ডোমেন কনস্ট্যান্ট, ফাংশনাল ডিপেন্ডেন্সি ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিগুলো আমরা অ্যাসারশনের মাধ্যমে আরোপ করতে পারি। এবং এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। এই ফর্মগুলি দ্বারা যেখানে কনস্ট্যান্ট প্রকাশ করা যায় না সেখানে অ্যাসারশন ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে ডোমেন কনস্ট্যান্ট, ফাংশনাল ডিপেন্ডেন্সি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মাধ্যমে কিছু কিছু শর্ত আছে বা কিছু কিছু কনস্ট্যান্ট আছে আমরা অ্যাপ্লাই করতে পারি না, বা অর্থাৎ সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পারি না, সেই ক্ষেত্রে আমরা অ্যাসারশন ব্যবহার করি। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কোনো একটি টেবিলের প্রতিটি শাখার লোনের যোগফলের পরিমাণ ওই শাখার সমস্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের যোগফলের চেয়ে কম তা নিশ্চিত করা। অর্থাৎ এইখানে আরেকটি শর্ত হলো প্রতিটি লোন কাস্টমারকে নিশ্চিত করা তাদের অ্যাকাউন্টে যেন সর্বনিম্ন 1000 টাকা রাখা থাকে। অর্থাৎ যে সকল কাস্টমারগুলো লোন নিবে তাদের অ্যাকাউন্টে অবশ্যই 1000 টাকা সর্বনিম্ন থাকতে হবে। এবং প্রথমটিতে বলা হয়েছে যে প্রতিটি শাখার যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলার টোটাল অ্যামাউন্ট অবশ্যই লোন যে আছে সেই লোন অ্যামাউন্টের চেয়ে, লোনের যোগফলের চেয়ে বেশি হতে হবে। তাহলে এই DQL 92 এর একটি অ্যাসারশন ফর্মে এইখানে অ্যাসারশনের যে ফরম্যাটটা বা গঠনটা সেটা দেখানো হলো। ক্রিয়েট অ্যাসারশন এই শব্দটি থাকবে, তারপরে অ্যাসারশনে একটা নাম দিতে হবে চেক প্রেডিকেট, অর্থাৎ যে শর্তটা সেটা এখানে দেওয়া হবে। তো এখানে আমরা একটা দেখি যে এই যে একটু আগে যেটা বলা হয়েছে প্রতিটি শাখার জন্য লোনের যোগফলের পরিমাণ শাখার সমস্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের যোগফলের চেয়ে কম বা তা নিশ্চিত করা। তাহলে এইটার অ্যাসারশনটা এরকম হবে, ক্রিয়েট অ্যাসারশন সাম কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসারশনটির নাম সাম কনস্ট্যান্ট চেকের জন্য এই পুরো জিনিসটা এখানে একটা সাব করি। এখানে দেখানো হয়েছে যেখানে নট এক্সিস্ট, মানে অর্থাৎ প্রথমে নট এক্সিস্ট দিয়ে দিলে হয় কি যে এইটা দ্বারা যে আউটপুটটা পাওয়া যাবে সেটা অবশ্যই মানে অর্থাৎ এই কোয়েরি দ্বারা কোনো আউটপুট পাওয়া যাবে না, এরকম একটা শর্ত দেওয়া হয়েছে। যদি পাওয়া যায় তাহলে সেই শর্তটা মানে লঙ্ঘন হবে বা সেই শর্তটা পূরণ হবে না। তাহলে এখানে সিলেক্ট ফ্রম ব্রাঞ্চ থেকে হোয়ারের ভিতরে শর্ত হলো যে সিলেক্ট লোন, অর্থাৎ লোন যে টেবিলটা সেই টেবিলে যতগুলা লোন রয়েছে সবগুলার যোগফল, অ্যামাউন্টের যোগফল নিয়ে আসা হবে এবং সেই যোগফলটা নিয়ে আসার জন্য অবশ্যই লোনের যে ব্রাঞ্চের ব্রাঞ্চ নাম এক হইতে হবে। এবং এখানে আরেকটি শর্তে বলা হয়েছে যে সিলেক্ট, এইখানে বলা হচ্ছে যে সাম ফ্রম অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট ব্যালেন্স এর যে অ্যামাউন্টের যোগফল এইখানে অবশ্যই এই লোন ব্যালেন্সের যোগফলের চেয়ে লোন ব্যালেন্স অবশ্যই বেশি অথবা সমান হবে। হোয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্রাঞ্চ নাম্বার এবং ব্রাঞ্চের ব্রাঞ্চ নাম্বার এক হইতে হবে। এই শর্তগুলা পূরণ হইলে পরে কি হবে, এটার কোনো আউটপুট
আসবে না। আর যদি পূরণ না হয় তাহলে একটা নিশ্চয়ই আউটপুট আসবে, সেই ক্ষেত্রে অ্যাসারশন লঙ্ঘন হবে। তাহলে এখানে যা বলা হয়েছে কন্ডিশনটা তার উল্টা, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে এখানে প্রতিটি লোন কাস্টমারকে নিশ্চিত করা তাদের অ্যাকাউন্টে যেন সর্বনিম্ন $1000 থাকে, সেই ক্ষেত্রে শর্তটা এরকম: ক্রিয়েট অ্যাসারশন ব্যালেন্স কনস্ট্যান্ট চেক নট এক্সিস্ট, অর্থাৎ এটার জন্য যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কোনো কোয়েরির আউটপুট আসবে না। সিলেক্ট লোন, অর্থাৎ লোনের যে টেবিলটা তার সংক্ষিপ্ত নাম হলো এল, হোয়ার নট এক্সিস্ট, অর্থাৎ এটার আউটপুটও আসবে না। যদি এখানে কি বলা হয়েছে যে বড়োয়ার টেবিল, ডিপোজিটর টেবিল, অ্যাকাউন্ট টেবিল, এই টেবিলগুলার শর্ত যদি এটা ফিল আপ হয় যে লোন ডট লোন নাম্বার, ব্রাঞ্চ ডট ব্রাঞ্চ নাম্বার, বড়োয়ার ডট বড়োয়ার নাম্বার এবং বড়োয়ার ডট কাস্টমার নেম, ডিপোজিটর ডট কাস্টমার নেম অ্যান্ড ডিপোজিটর ডট অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এই শর্তটা পূরণ হয়ে গেলে যে আউটপুটটা আসবে সেটা নট এক্সিস্ট হবে, অর্থাৎ এটা হবে না। এবং এটা না হলে এটারও কোনো আউটপুট পাওয়া যাবে না, যার ধরনে এই শর্তটা পূরণ হবে। এইভাবে অ্যাসারশন সেট করা হয়। তারপরে আসি ট্রিগার। ট্রিগার একটি প্রসিডিউর যা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজের নির্দিষ্ট পরিবর্তনে সাড়া দিতে আহ্বান করা হয়। অর্থাৎ এটা কি ট্রিগারগুলা প্রসিডিউর বা নর্মাল সাধারণ প্রোগ্রামের মতো, যেগুলো ডাটাবেজে স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজের নির্দিষ্ট পরিবর্তনে সাড়া দেয়। পরিবর্তনে সাড়া দেওয়া মানে কি? যেমন ডাটাবেজে নতুন ডাটা ইনসার্ট করা হবে, ডাটাবেজের টেবিল তৈরি করা হবে, অথবা ডাটাবেজ থেকে ডাটা ডিলিট করা হবে। এই ধরনের কার্যগুলো যখন সম্পাদন হবে তখন এটা অটোমেটিকভাবে সাড়া দিবে এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা নির্দিষ্ট করা হয়। অর্থাৎ এই প্রসিডিউরগুলো, ট্রিগার প্রসিডিউরগুলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করে থাকে। যে ডাটাবেজের সাথে সম্পর্কিত ট্রিগার তৈরি করা হয় তাকে অ্যাক্টিভ ডাটাবেজ বলে। অর্থাৎ যে সকল ডাটাবেজে ট্রিগার তৈরি করা থাকে সেই ডাটাবেজগুলোকে অ্যাক্টিভ ডাটাবেজ বলে। একটি ট্রিগারের তিনটি অংশ থাকে: ইভেন্ট, ডাটাবেজের পরিবর্তন যা ট্রিগারটিকে সক্রিয় করে, অর্থাৎ ইভেন্ট হলো যেমন ইনসার্ট, ডিলেট, আপডেট, এইগুলাকে বলা হচ্ছে ইভেন্ট, যার দ্বারা যেগুলা অপারেশনগুলা চললে ট্রিগার অ্যাক্টিভ হয়। কন্ডিশন, একটি কোয়েরি বা টেস্ট যা যখন ট্রিগার সক্রিয় হয় তখন চালানো হয়, একটা কন্ডিশন থাকে ট্রিগারের, সেই কন্ডিশন। অ্যাকশন, একটি প্রসিডিউর যা যখন ট্রিগারটি সক্রিয় হয় এবং এর কন্ডিশন সত্য হয় তখন নির্বাহ হয়। অর্থাৎ প্রত্যেকটা ট্রিগারের যে প্রসিডিউরটা লেখা হয় সেটাকে অ্যাকশন বলা হয়। এখানে একটা ট্রিগারের একটা সিনট্যাক্স দেখানো হয়েছে: ক্রিয়েট ট্রিগার, তারপরে স্কিমা নেম ডট ট্রিগার নেম, এটা হলো অপশনাল। এটা স্কিমা নেম মানে ডাটাবেজের নামও থাকতে পারে, ট্রিগার নেম মানে ট্রিগারের যে নামটা সেটা। তারপরে বিফোর, আফটার, অর্থাৎ ট্রিগারটা কখন সংগঠিত হবে, অপারেশনের আগে নাকি অপারেশনের পরে। যদি আগে হয় বিফোর হবে, আর যদি পরে হয় আফটার হবে। এটাও অপশনাল। এবং এই অংশটা এই যে এইখান থেকে শুরু করে 1 2 3 লাইন, এই 3 লাইন হলো ইভেন্ট। তারপরে এইখানে ফর ইচ রো, অর্থাৎ প্রত্যেকটা রোয়ের জন্য একটা কন্ডিশন সেট করা থাকবে এবং সেই কন্ডিশনটা হলো কি অপশনাল। এবং ট্রিগার বডি, এখানে সেই শর্ত পূরণ সাপেক্ষে যে ট্রিগারটা লেখা হবে সেই ট্রিগারটা এই বডির ভিতরে থাকবে। এখানে এই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শব্দের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে ইনসার্ট, আপডেট, ডিলেট, ডিএমএল অপারেশন নির্দিষ্ট করে, অর্থাৎ এই যে যখনই একটা ডিএমএল অপারেশন চালানো হবে সেটা হলো এইগুলা। আর যে টেবিলের উপরে চালানো হবে সেটা হলো এখানে অন টেবিল নেম, টেবিলের নাম। ফর ইচ মানে হলো এটি প্রত্যেকটা সারির স্তরে ট্রিগারিং নিশ্চিত করে, ট্রিগার বডি। এই হলো ট্রিগারের সিনট্যাক্স। তো এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ট্রিগার বোঝানো হয়েছে যে ক্রিয়েট ট্রিগার, এখানে বিফোর ইনসার্ট অন স্টুডেন্ট, অর্থাৎ এইখানে ইনিট কাউন্ট, অর্থাৎ কাউন্টারকে ইনিশিয়ালাইজ করার জন্য একটা ট্রিগার
যেটা কি ইনসার্টের আগে অর্থাৎ স্টুডেন্ট টেবিলে ডাটা ইনসার্শনের আগে এটা কাউন্ট ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ হবে, সেটার জন্য ইভেন্টটা হলো এটা। তারপরে ডিক্লারেশন, এটা মূলত PL/SQL এর সিনট্যাক্স। ডিক্লারেশন সেকশন, এখানে হলো অ্যাকশন বিগিন, কাউন্ট হলো ইন্টিজার টাইপ, কাউন্টের মান 0 করা হলো, অর্থাৎ অ্যাকশনটা হলো যে কাউন্টের মান 0 করবে, এটাই হলো ইনিশিয়ালাইজ করা। আবার এখানে একটা ট্রিগার দেখানো হয়েছে যার মাধ্যমে কাউন্টারের মানটা ইনক্রিমেন্ট করা হবে কোন টেবিলে, স্টুডেন্ট টেবিলে, এবং কন্ডিশনটা হলো যে নিউ ডট এজ ইজ লেস দেন 18, যদি 18 হয় তাহলে কাউন্টারের মান 1 বৃদ্ধি পাবে। এবং ফর ইচ এর মাধ্যমে এখানে এই যে প্রত্যেকটা জিনিসই বোঝানো হয়েছে। এই হলো ট্রিগারের আলোচনা। তো ট্রিগারগুলি যখন কিছু ইভেন্ট ঘটে তখন স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ বা বরখাস্ত হয়। ট্রিগারগুলি প্রকৃতপক্ষে নিম্নলিখিত যে কোনো ইভেন্টের প্রতিক্রিয়ায় সাড়া দিতে নির্বাহ হয়। যেমন এখানে বলা হচ্ছে ডিলেট, ইনসার্ট এবং আপডেটের ক্ষেত্রে ট্রিগার কাজ করে। তারপরে DDL অপারেশন, যেমন ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই কাজগুলোর জন্য। তারপরে ডাটাবেজ অপারেশন, যেমন সার্ভার এরর, লগ অন, লগ অফ, স্টার্ট আপ অথবা শাটডাউনে ট্রিগার ব্যবহার হয়। ট্রিগার মূলত টেবিল, ভিউ, স্কিমা এবং ডাটাবেজে সম্পর্কিত কাজে লাগে। তারপর ট্রিগারের প্রয়োজনীয়তা, ট্রিগার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রয়োগ করে, সিকিউরিটি অথরাইজেশনের উপর চাপ দেয়, অবৈধ লেনদেন রোধ করে, ইনপুট ডাটা বৈধ করে। এই কাজগুলা ট্রিগারের দ্বারা হয়ে থাকে। নির্দিষ্ট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট প্রয়োগ করতে ট্রিগার ব্যবহার করা হয়, যা SQL এর কনস্ট্যান্ট পদ্ধতি ব্যবহার করে নির্দিষ্ট করা যায় না। অর্থাৎ কিছু কনস্ট্যান্ট রয়েছে যেগুলা SQL কমান্ডের মাধ্যমে করা যায় না, সেগুলা প্রসিডিউর লিখে করতে হয়। সেই ক্ষেত্রে ট্রিগার কি একটি প্রয়োজনীয় টুল। ট্রিগারগুলি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরকে সতর্ক করে বা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে করার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য একটি শক্তিশালী মেকানিজম হলো ট্রিগার। সিস্টেমের ফাংশন অ্যাক্সেস করে থাকে, অর্থাৎ ট্রিগারগুলো কি সিস্টেম অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের নিজস্ব ফাংশন বা লাইব্রেরিকে ব্যবহার করতে পারে। ডাটা কনসিস্টেন্সি অর্জন করে, অর্থাৎ এটি দ্বারা ডাটা কনসিস্টেন্সি অর্জন করা যায়। যেহেতু ডাটাবেজে ট্রিগারগুলি জমা থাকে, তাই নতুন করে কোড না লিখে দ্রুত অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন গ্লোবালি প্রয়োগ করা যায়, অর্থাৎ এইগুলা সার্বজনীন স্বীকৃত এই ধরনের কিছু রুল ট্রিগারের মাধ্যমে প্রয়োগ করা যায়। ট্রিগার একবার সংজ্ঞায়িত করা হয় এবং তারপরে ডাটাবেজে ব্যবহার করা হয় কোনো অ্যাপ্লিকেশনের জন্য এটি পুনরায় ব্যবহার করা, অর্থাৎ ট্রিগার একবার তৈরি করে বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটাকে ব্যবহার করা যায়, সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়। সাপোজ যদি কোনো একটি প্রতিষ্ঠান নতুন করে সিস্টেম উন্নয়ন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে প্রতিটি অ্যাপ্লিকেশনের প্রোগ্রামের পরিবর্তন না করে ট্রিগারে সম্পর্কিত ট্রিগারগুলোকে পরিবর্তন করলে হয়। ক্লায়েন্ট সার্ভার পরিবেশে কর্মক্ষমতা উন্নয়ন করে থাকে। ক্লায়েন্ট সার্ভার যেখানে রয়েছে সেখানে সার্ভারে বিভিন্ন সতর্ক বা ওয়ার্নিং প্রদানের জন্য ট্রিগার ব্যবহার করা হয়ে থাকে। এই হলো ট্রিগারের প্রয়োজনীয়তা। তারপরে আসি ডাটাবেজ সিকিউরিটি। ইচ্ছাকৃত বা দুর্ঘটনাজনিত হুমকি, যেমন অনুমোদিত অ্যাক্সেস বা আনঅথরাইজ অ্যাক্সেস থেকে ডাটাবেজকে সুরক্ষিত রাখার কৌশলকেই বলা হয় ডাটাবেজের নিরাপত্তা বা ডাটাবেজ সিকিউরিটি। প্রতিটি ডাটাবেজেই কোনো না কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির খুব গুরুত্বপূর্ণ তথ্য সমূহ জমা থাকে, যার দরুন ডাটাবেজে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে সঠিকভাবে সুরক্ষিত করা উচিত। ডাটাবেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সিকিউরিটি মেকানিজম সরবরাহ করে থাকে। নিম্নলিখিত পরিস্থিতিগুলোর জন্য ডাটাবেজ সিকিউরিটি জরুরিভাবে বিবেচনা করা হয়, যেমন চুরি বা জালিয়াতির জন্য, গোপনীয়তা হারানোর জন্য, ইন্টিগ্রিটি ঠিক না থাকার জন্য,
সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি হারানোর জন্য। এই কাজের জন্য ডাটা সিকিউরিটি প্রয়োজন। সিকিউর ডাটাবেস অ্যাপ্লিকেশন ডিজাইনের সময় তিনটি প্রধান লক্ষ্য বিবেচনা করতে হবে। প্রথমটি হলো গোপনীয়তা। অনুমোদিত ব্যবহারকারীদের কাছে অননুমোদিত ব্যবহারকারী মানে আনঅথরাইজ ইউজারদের কাছে তথ্য প্রকাশ করা উচিত নয়। উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থীকে অন্যান্য শিক্ষার্থীদের গ্রেড পরীক্ষা করার অনুমতি দেওয়া উচিত নয়। বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি, কেবল অনুমোদিত ব্যবহারকারীদের ডেটা সংশোধন করার অনুমতি দেওয়া উচিত। উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের তাদের গ্রেডগুলো দেখার অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু তাদের পরিবর্তন করার অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ গ্রেড সে দেখতে পারবে কিন্তু পরিবর্তন করতে পারবে না। সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি, অনুমোদিত ব্যবহারকারীদের অ্যাক্সেস বঞ্চিত করা উচিত নয় বা উচিত হবে না। উদাহরণস্বরূপ একজন শিক্ষক যিনি গ্রেড পরিবর্তন করতে চান তাদের এটি করার অনুমতি দেওয়া উচিত। অর্থাৎ সেই ক্ষেত্রে একজন শিক্ষকের মানে এই ডাটাগুলো প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা থাকা উচিত। ডাটাবেজের নিরাপত্তা বলতে ডাটাবেজের গোপনীয়তা, বিশুদ্ধতা, সহজলভ্যতা ও সংরক্ষণের জন্য কতগুলো সরঞ্জাম মানে টুল, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এবং প্রক্রিয়া সমন্বয়কে বোঝায়। ডাটাবেজ সিকিউরিটি হলো মূলত অনুমোদিত ব্যবহারকারীদের থেকে ডাটাবেজকে সুরক্ষা বা প্রোটেকশন দেওয়া। উপযুক্ত প্রোটেকশন ছাড়া ডাটাবেজকে দুর্বল বা ভালনারেবল করে তোলে। অর্থাৎ ডাটাবেজের প্রোটেকশন ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে ডাটাবেজটি ভালনারেবল হয় বা ডাটাবেজের দুর্বলতা তৈরি হয়। ডাটাবেজের নিরাপত্তার জন্য নিম্নলিখিত বিষয়গুলির প্রোটেকশন দিতে হয়। ডাটাবেজের ডাটার প্রোটেকশন দিতে হয়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোটেকশন দিতে হয়। কোনো সম্পর্কযুক্ত অ্যাপ্লিকেশন মানে অর্থাৎ ডাটাবেজের সাথে সম্পর্কযুক্ত অ্যাপ্লিকেশনগুলোর প্রোটেকশন দিতে হয়। বাস্তব ডাটাবেজ এবং ভার্চুয়াল ডাটাবেজ সার্ভার বা আভ্যন্তরীণ হার্ডওয়্যারের প্রোটেকশন দিতে হয়। ডাটাবেজ অ্যাক্সেস করতে ব্যবহৃত কম্পিউটিং বা কম্পিউটার অথবা নেটওয়ার্কিং অবকাঠামোর সিকিউরিটির প্রোটেকশন দিতে হয়। তো ডাটাবেজ সিকিউরিটি প্রোটেকশনের ক্ষেত্রে একাধিক সিকিউরিটি কন্ট্রোল অন্তর্ভুক্ত, যা নিম্নরূপ। প্রথমে রয়েছে সিস্টেমের কঠোরতা বা নিরীক্ষণ, সিস্টেম হার্ডেনিং অ্যান্ড মনিটরিং। সিকিউরিটি কনফিগারেশন স্ট্যান্ডার্ড ব্যবহার করে সমস্ত সিস্টেমের সামঞ্জস্যতাপূর্ণভাবে কঠোর করা এবং আভ্যন্তরীণ অননুমোদিত অ্যাক্সেসের জন্য তদারকি করা, অর্থাৎ আনঅথরাইজ অ্যাক্সেস যেন না হয় সেটার জন্য তদারকি করা। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগারেশন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যথাযথভাবে কনফিগার করা যাতে করে সিস্টেমকে কঠোর করা এবং বিশেষাধিকারী অ্যাক্সেস সীমাবদ্ধ করা যায়। অর্থাৎ ডাটাবেজটাকে হার্ডেনিং করা এবং বিশেষাধিকারী অ্যাক্সেস সীমাবদ্ধ করা যায়। অর্থাৎ যাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে তাদের অ্যাক্সেসটাকে সীমাবদ্ধতা করার জন্য যথাযথভাবে কনফিগার করতে হবে। ডাটাবেজ কনফিগারেশন সঠিক হয়েছে তা নিশ্চিত নিয়ন্ত্রণ প্রক্রিয়া বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে থাকে। অর্থাৎ প্রোটেকশনের মাধ্যমে ডাটাবেজ কনফিগারেশনকে সঠিকভাবে কনফিগার করা হয়। অথরাইজেশন বা অনুমোদন, ডাটাবেজ সুরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে অনুমোদন বলতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যা ডাটাবেজে সঞ্চিত রয়েছে তার সাথে মেলে কিনা তা যাচাই করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ডাটাবেজে একজন অনুমোদিত ব্যবহারকারীর ডাটাগুলাকে মিলিয়ে দেখা যে ও বৈধ ব্যবহারকারী কি না, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অথরাইজেশন। কেবলমাত্র অনুমোদিত ব্যবহারকারীদেরকেই ডাটা নেটওয়ার্ক এবং ডাটাবেজ প্ল্যাটফর্ম অ্যাক্সেস অনুমতি দেয়। অর্থাৎ সেই ব্যবহারকারীরা ডাটাবেজকে অ্যাক্সেস করতে পারবে যারা অনুমোদিত অর্থাৎ অথরাইজড। অ্যাক্সেস ডাটাবেজ সুরক্ষার প্রাথমিক কাজ হলো ডাটাবেজ অ্যাক্সেস কার্যকর সীমাবদ্ধতা। অর্থাৎ ডাটাবেজ অ্যাক্সেস করতে কে কতটুকু অ্যাক্সেস করতে পারবে সেটার কার্যকর সীমাবদ্ধ করাটাই
সীমাবদ্ধতা সৃষ্টি করাটাই হলো ডাটাবেজ অ্যাক্সেস। অ্যাক্সেস নিয়ন্ত্রণগুলো বৈধ ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশনগুলিকে ডাটাবেজে অ্যাক্সেস অনুমোদন সীমাবদ্ধ করে, অর্থাৎ বৈধ ব্যবহারকারীর এবং যে সকল অ্যাপ্লিকেশনগুলো ডাটাবেজে ইউজ হবে তাদের সঠিক সীমাবদ্ধতা তৈরি করাই হলো অ্যাক্সেসের কাজ। তারপরে ডাটাবেজ অডিটিং, ডাটাবেজ নিরীক্ষণ। ডাটাবেজ সুরক্ষা প্রোটেকশনের অংশ হিসেবে অডিটিং ডাটাবেজকে কেন্দ্রীয়ভাবে তদারকি করে। অডিটিং ডাটাবেজ সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস বা আনঅথরাইজ অ্যাক্সেস সামগ্রিকভাবে প্রভাব শনাক্ত করে, অর্থাৎ অননুমোদিত অ্যাক্সেসের সামগ্রিক প্রভাব শনাক্ত করা, নিষ্ক্রিয় করা, অর্থাৎ যদি এরকম অননুমোদিত ব্যবহারকারী থাকে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া বা ডিসেবল করে দেওয়া এবং তাদের ব্যবহার সীমিত করে দেওয়া বা হ্রাস করে দেওয়া, এটা হলো ডাটাবেজ অডিটিংয়ের কাজ। ডাটাবেজ ব্যাকআপ, ডাটাবেজের সুরক্ষা প্রোটেকশনের অংশ হিসাবে ডাটার একটি কপি তৈরি করে, অর্থাৎ প্রোটেকশনের ডাটা ব্যাকআপ নেওয়া ডাটা প্রোটেকশনের একটা অংশ, যেটা কি করে ডাটাবেজের একটা অংশ অন্য একটি জায়গায় কপি করে রাখা হয় এবং এটি একটি পৃথক সিস্টেমে সংরক্ষণ করে, অর্থাৎ যে কপিটা ডাটাবেজে যে কপিটা নেওয়া হয় সেই কপিটা আলাদা সিস্টেমে রাখা হয়। এই ব্যাকআপ হারানো ডাটা পুনরুদ্ধার করতে দেয়, যা হার্ডওয়্যারের ব্যর্থতা, ডাটা দুর্নীতি, চুরি, হ্যাকিং বা প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটতে পারে। অর্থাৎ এই ব্যাকআপটার মাধ্যমে কি করা হয়, দুর্ঘটনাজনিত যে কোনো সমস্যার কারণে ডাটা হারিয়ে গেলে এটা পুনরুদ্ধার করার জন্য কাজে লাগে। ব্যাকআপ ডাটা পুনরুদ্ধার করাকে বলা হয় ডাটা রিকভারি। তারপরে এনক্রিপশন, ডাটাবেজ সুরক্ষা। এনক্রিপশন মানে এনকোডিং, ডাটাকে এনকোডিং করা। ডাটাবেজ সুরক্ষার মধ্যে এনক্রিপশন সিস্টেমের সুরক্ষা ও অ্যাক্সেস সীমাবদ্ধতা প্রোটোকল অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি, অর্থাৎ ডাটাবেজ এবং অ্যাপ্লিকেশন সুরক্ষা ব্যবস্থার দ্বারা সাধারণত জানা আক্রমণকারী থেকে রক্ষা করতে সহায়তা করে, যা এসকিউএল ইনজেকশন সহ অন্যান্য অ্যাক্সেস নিয়ন্ত্রণকে বাধা দিতে পারে। বিভিন্ন বিধি প্রয়োগ করে এসকিউএল ইনজেকশন আক্রমণগুলির বিরুদ্ধে সুরক্ষা অর্জন করা যায়, অর্থাৎ অ্যাপ্লিকেশন সিকিউরিটির মাধ্যমে সিকিউরিটি প্রোটেকশনের মাধ্যমে এসকিউএল ইনজেকশন মানে অর্থাৎ কিছু জানা ব্যবহারকারী বা অন্য কোনো হ্যাকার দ্বারা এই ডাটাবেজে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে যাতে করে ইনজেক্ট হতে না পারে, অর্থাৎ ডাটাবেজে ঢুকতে না পারে, সেটার ব্যবস্থা এবং সেটার জন্য বিভিন্ন ধরনের ডাটাবেজে বা এসকিউএলে বিভিন্ন ধরনের বিধি আরোপ করাই হলো ডাটা অ্যাপ্লিকেশন সুরক্ষার কাজ। তো এই হলো তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে ঠিক এই সময়ে আবার দেখা হবে। সেনাগার সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।